আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাফাই ঘিরে ধরে অতর্কিত হামলার ভিডিও প্রকাশ করল হামাস। পুড়ে কঙ্কাল, মেরকাফা ও সেনা ভর্তি সামরিক জিপ। ক্ষতবিক্ষত 11 হায়না সেনার লাশ, গুরুতর আহত আরো 2 জন। তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্র ভারতকে ঘিরে আছে। এরদোগানের চালে পাগল প্রায় মোদী সরকার। যুদ্ধে পাকিস্তানকে সমর্থন। ভারতের 9 বিমানবন্দরের তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল করল মোদী প্রশাসন। এ কোন জাহিলিয়াত, চোর খোলা নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাতের মেয়েরা। এবার ভারতকে ধাক্কা দিল বিশ্বব্যাংক। সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করা যাবে না, দাবি বিশ্বব্যাংকের। কার ভয়ে ভীত দিল্লি, চিকেন নেকের কাছে সামরিক মহড়া ভারতের। ইসরায়েলের গণহত্যাকারী রাষ্ট্র, এদের সঙ্গে ব্যবসা নয়, সম্পর্ক ছিন্ন করে আরো যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাফাই ঘিরে ধরে অতর্কিত হামলার ভিডিও প্রকাশ করল হামাস। পুড়ে কঙ্কাল, মেরকাফা ও সেনা ভর্তি সামরিক জিপ। ক্ষতবিক্ষত 11 সেনার লাশ, গুরুতর আহত হয়েছে আরো 2 জন। ইসলামিক রেজিস্ট্রেশন মুভমেন্ট হামাস এর সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস লায়ন্স অফ আল মিন্টার নামে একটি নতুন অপারেশনের ভিডিও প্রকাশ করেছে, যেখানে গাজা উপত্যকার উত্তরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনী ও তাদের ট্যাঙ্ক ও যুদ্ধযানের সঙ্গে তাদের যোদ্ধাদের সংঘর্ষ দেখানো হয়েছে। ভিডিওতে একজন কাসাম যোদ্ধা বলেন, তারা সুজাইয়ার পূর্ব প্রান্তে অনুপ্রবেশের চেষ্টাকারী একদল ইসরায়েলি সৈন্যকে ঘিরে ধরে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং কাছ থেকে গুলি করে তাদের মধ্যে 2 জনকে হত্যা করে। পরে তাদের সাহায্য করতে আসা একটি ট্যাঙ্ক ও সেনা ভর্তি সামরিক জিপকে উড়িয়ে দেয় প্রতিরোধ যোদ্ধারা। ভিডিওতে দেখা যায় কাসাম যোদ্ধারা ইসরায়েলি মেরকাফা ট্যাঙ্ক ও সেনা ভর্তি একটি সামরিক যান উড়িয়ে দিচ্ছে এবং একটি ধ্বংসাবশেষ বাড়িতে আশ্রয় নেওয়া উদ্ধারকারী দলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাসাম সেনারা একটি আরপিজি রকেট দিয়ে সেনা ভর্তি সামরিক যানকে উড়িয়ে দিয়েছে। রকেটের বিস্ফোরণে সামরিক জিপে থাকা 6 হায়না সেনার দেহ ছিন্ন হয়ে যায়। বাকি 2 হায়না সেনা গুরুতর আহত হয়। এরপর যোদ্ধারা একটি মেরকাফা ট্যাঙ্কে নিশানা বানায়। এ সময় একটি ট্যাঙ্কের উপর থাকা এক ইসরায়েলি সৈন্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ভিডিওতে দেখা যায় প্রতিরোধ যোদ্ধাদের আরেকটি রকেট ট্যাঙ্কে সরাসরি আঘাত করে। বিকট বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে পুড়ে কঙ্কাল হয় আরো 2 হায়না সেনা। কাসাম ব্রিগেডস জানায়, এই অপারেশনে ইসরায়েলি সেনাবাহিনীর গোপন ব্যাটালিয়নের 2 সদস্য নিহত ও অনেকে আহত হয়েছেন। অপারেশন শেষে প্রতিরোধ যোদ্ধাদের নিরাপদে ফিরে আসার পরই এই ভিডিও প্রকাশ করা হয়েছে বলে তারা নিশ্চিত করে। সূত্র আল জাজিরা। তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্র ভারতকে ঘিরে আছে। এরদোগানের চালে পাগল প্রায় মোদী সরকার। আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গেছে। এখন যুদ্ধ মানেই প্রযুক্তি নির্ভরতা, যেখানে মানুষের সরাসরি অংশগ্রহণ কম, নজরদারি এড়ানো সহজ এবং দূর থেকে আঘাত হানার কৌশলই প্রধান। এই যুদ্ধের সবচেয়ে বড় ভূমিকা রাখছে ড্রোন। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ড্রোন প্রযুক্তির বাজারে বিপ্লব এনেছে, দেখিয়েছে ড্রোন কিভাবে যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে। বন্ধুপ্রতি মুসলিম দেশগুলোকে সাধ্যমতো সামরিক সজ্জায় সাজাচ্ছেন তুরস্কের এরদোগান, আর তাতেই পাগল প্রায় মোদী সরকার। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে ড্রোন ব্যবহারের প্রবণতা এতটাই বেড়েছে যে অনেকে একে ড্রোন যুদ্ধ বলেই অভিহিত করেছেন। পাকিস্তানের অধিকাংশ ড্রোনই তুরস্ক থেকে আমদানি করা, আর ভারতের ড্রোনের উৎস মূলত ইসরায়েল। এমন পরিস্থিতিতে পাকিস্তান 2023 সাল থেকেই কৌশলগত এলাকায় তুর্কি ড্রোন মোতায়েন শুরু করে, যা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে। এখানেই থেমে নেই। ভারতীয় নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির গণমাধ্যমগুলো দাবি করেছে, বাংলাদেশেও সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করছে। গত ডিসেম্বর থেকে এই গুঞ্জন আরও জোরালো হয়। বলা হয়, বাংলাদেশি ড্রোন 20 ঘন্টারও বেশি সময় ধরে নজরদারি মিশনে ব্যবহার হয়েছে।
যদি এই দাবি সত্য হয় তবে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশই দ্বিতীয় দেশ যার হাতে রয়েছে তুরস্কের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি। 2022 সালে বাংলাদেশ তুরস্কের জনপ্রিয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তি করে। এই চুক্তির আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর হাতে আসে বায়রকাতার TV-2 নামের ড্রোন। ড্রোনটি বিশ্বের অন্যতম শক্তিশালী এবং কার্যকর যুদ্ধ ড্রোন হিসেবে পরিচিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ড্রোন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বড় সুবিধা এনে দিয়েছিল। বায়রকাতার TV-2 ড্রোনে যুক্ত করা যায় 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি ঘন্টায় সর্বোচ্চ 222 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং বেস স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত নিয়ন্ত্রিত হতে পারে। এতে রয়েছে উন্নত সেন্সর যা GPS ছাড়াও নেভিগেশন নিশ্চিত করতে সক্ষম। এই ড্রোন 700 কেজি পর্যন্ত ওজন নিয়ে উঠতে পারে এবং একবারে 300 লিটার জ্বালানি বহন করতে পারে। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে এই ড্রোন। এর ট্রিপল অটোপাইলট সিস্টেম 25,000 ফুট পর্যন্ত উচ্চতায় ওড়ার ক্ষমতা এবং একটানা 27 ঘন্টা 3 মিনিট উড়ে থাকার রেকর্ড রয়েছে। তুরস্কের এই মারণাস্ত্র এখন শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও মোতায়েন হয়েছে, যা ভারতের চারপাশে একটি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। যুদ্ধে পাকিস্তানকে সমর্থন, ভারতের 9 বিমানবন্দরে তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল করছে মোদী প্রশাসন। ভারতের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলিভি এভিয়েশনের লাইসেন্স বাতিল করা হয়েছে। পাকিস্তানের পক্ষে কাজ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 15 মে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সুরক্ষা শাখা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি বৃহস্পতিবার ভারতের 9টি প্রধান বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্সি হিসেবে কাজ করা তুরস্কের সেলিভি এভিয়েশনের লাইসেন্স বাতিল করেছে। 15 মে জারি করা একটি আদেশে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে BCAS এর মহাপরিচালকের ক্ষমতা বলে সেলিভি এয়ারপোর্ট সার্ভিসেস ইন্ডিয়ার প্রাইভেট লিমিটেডের নিরাপত্তা ছাড়পত্র অবিলম্বে বাতিল করা হলো। সেলিভি এয়ারপোর্ট সার্ভিসেস মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচিন, কান্নুর, চেন্নাই এবং গোয়ার MOPA বিমানবন্দরে কাজ করে আসছে। এই সংস্থাটি বিদেশি এয়ারলাইন্স এবং কার্গো অপারেটরদের সেবা প্রদান করে। কর্মকর্তাদের মতে সেলিভি বিশাখাপত্তন বিমানবন্দরের কার্যক্রম শুরুর প্রক্রিয়া ছিল। সেলিভি গ্রাউন্ড হ্যান্ডলিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা মঙ্গলবার মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড এর কাছে একটি চিঠিতে বলেছেন, আমরা স্পষ্ট করতে চাই CNAS একটি সম্পূর্ণ ব্যবসায়িক সংস্থা যার কোনো রাজনৈতিক সম্পর্ক বা কোনো বিদেশি দেশ বা তার সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সৌদি আরব ও কাতার সফর শেষে আজ বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তাকে আবুধাবির বিমানবন্দরে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী চোল খোলা খালিকি নাচে ট্রাম্পকে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ পরামর্শক মার্কো মার্টিন এক্স একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে লম্বা চুলের অধিকারী তরুণীরা মাথা দুলিয়ে দুলিয়ে ট্রাম্পের সামনে নৃত্য প্রদর্শন করেন। তবে মেয়েদের এমন নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কেউ কেউ একে জাহিলিয়াত বলেও উল্লেখ করেছেন। এদিকে আরব দেশগুলো যখন ট্রাম্পের সামনে চাকচিক্যের ঝনঝনানি প্রদর্শন করছে, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষের উপর বর্বরতা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। ধারণা করা হয়েছিল ট্রাম্পের সফরের সময় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি হবে, তবে তা এখনো হয়নি। দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দেয়, তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে। শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য ছেড়ে যাবেন, কিন্তু এখনো যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে দখলদাররা ট্রাম্প যাওয়ার আগেই হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। সূত্র আল জাজিরা। এবার ভারতকে ধাক্কা দিল বিশ্বব্যাংক, সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করা যাবে না, এমনকি মতামত দিয়েছে বিশ্বব্যাংক। পাকিস্তান ভারত সিন্ধু জল চুক্তি একতরফাভাবে স্থগিত বা পরিবর্তন করা যাবে না বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্গ। গত সপ্তাহে CNBC TV18 এর সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানান অজয়।
বৃহস্পতিবার 15 মে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। অজয় জানান, সিন্ধু চুক্তিতে যে কোনো পরিবর্তনের জন্য ভারত ও পাকিস্তান উভয়ের পারস্পরিক সম্মতি প্রয়োজন। সাক্ষাৎকারে বঙ্গ বলেন, বিশ্বব্যাংকের দায়িত্ব চুক্তি শুরুতে প্রতিষ্ঠিত প্রশাসনিক কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ। সিন্ধু জল চুক্তিতে বিশ্বব্যাংক কোনো সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা পালন করে না এবং কেবল একটি সহায়তাকারী হিসেবে কাজ করে। অজয় আরো বলেন, চুক্তিটি যেভাবে তৈরি করা হয়েছিল তাতে স্থগিতাদেশের কোনো বিধান নেই। হয় এটি বাতিল করতে হবে, নয়তো অন্য একটি চুক্তি দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। এর জন্য দুই দেশের একমত হতে হবে। এদিকে বঙ্গ নিশ্চিত করেছেন যে বিশ্বব্যাংক নতুন কোনো পরিবর্তনের জন্য উভয় সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। এদিকে পাকিস্তান সিন্ধু জল চুক্তি সম্পর্কে ভারতের সাম্প্রতিক যোগাযোগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মতে, চুক্তিটি সম্পূর্ণরূপে কার্যকর এবং উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক। বুধবার জারি করা এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান বলেছেন, পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে যে চুক্তির যে কোনো লঙ্ঘন অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকাতা তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে সম্প্রতি একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নামকরণ করা হয়েছে তিস্তা প্রহার। গত সপ্তাহে বৃহস্পতিবার 8 মে থেকে শনিবার 10 মে অর্থাৎ 3 দিন ধরে যে জায়গায় মহড়াটি সম্পন্ন হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের খুব কাছে, অর্থাৎ ভারতের মানচিত্রে মাত্র 17 কিলোমিটার চওড়া যে সরু অংশটি উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে যুক্ত করেছে। বৃহস্পতিবার 15 মে গুয়াহাটিতে ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে, তিস্তা প্রহর এক্সারসাইজে নদী বিদ্যুৎ অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে বাহিনীর যৌথ কম্বাট স্ট্র্যাটেজি এবং প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি দাবি করেন, এই মহড়া ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্রশস্ত্র, ট্যাকটিক্যাল ড্রিল ও খুব দ্রুত অভিযান চালানোর ক্ষমতায় আরও একবার ভ্যালিডেট করেছে, যা তাদের উৎকর্ষ ও আধুনিকায়নের প্রমাণ। সেনাবাহিনীর পক্ষ থেকে তিস্তা প্রহরের যেসব ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে এই মহড়া আর্টিলারি ট্যাঙ্ক, হেলিকপ্টার, সারফেস টু এয়ার মিসাইল ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র বিবিসি বাংলাকে বলেছেন, এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না, কারণ তিস্তার অববাহিকায় এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিক কালের মধ্যে কখনোই হয়নি। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, তার দেশ এই ধরনের দেশের সঙ্গে ব্যবসা করবে না। বার্তা সংস্থা এএফপির মতে, ইসরায়েল ইস্যুতে এটি এখন পর্যন্ত স্পেনের সবচেয়ে জোরালো বক্তব্য। মাদ্রিদে একটি সংসদীয় প্রশ্নোত্তরের পর্বের সময় পেদ্রো সানচেজ কাতালান সংসদ সদস্য গ্যাব্রিয়েল রুফিয়ানের সমালোচনার জবাব দেন, যিনি গাজা যুদ্ধ সত্ত্বেও সমাজতান্ত্রিক এই নেতাকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন। সানচেজ জোর দিয়ে বলেন, আমি এখানে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, রুফিয়ান, আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এই প্রথমবারের মতো সানচেজ প্রকাশ্যে গণহত্যাকারী রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন, যা প্রায়শই তার অতি বাম জোটের অংশীদার সুমার ব্যবহার করত। সুমার নেতা এবং দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী ইয়েলান্ডা ডিয়ার বারবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন এবং স্পেন ও ইসরায়েলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। রাফায় ঘিরে ধরে অতর্কিত হামলার ভিডিও প্রকাশ করল হামাস। পুড়ে কঙ্কাল মেরকাফা ও সেনাভর্তি সামরিক জিপ। ক্ষতবিক্ষত 11 হায়না সেনার লাশ, গুরুতর আহত আরো 2 জন। তুরস্কের অত্যাধুনিক মারণাস্ত্র ভারতকে ঘিরে আছে, এরদোগানের চালে পাগল প্রায় মোদী সরকার। যুদ্ধে পাকিস্তানকে সমর্থন, ভারতের 9 বিমানবন্দরের তুর্কি সংস্থার লাইসেন্স বাতিল করল মোদী প্রশাসন। এই কোন জাহিলিয়াত, চোর খোলা নাচে ট্রাম্পকে স্বাগত জানালো আমিরাতের মেয়েরা। এবার ভারতকে ধাক্কা দিল বিশ্বব্যাংক। সিন্ধু পানি চুক্তি একতরফা স্থগিত করা যাবে না, দাবি বিশ্বব্যাংকের। কার ভয়ে ভীত দিল্লি, চিকেন নেকের কাছে সামরিক মহড়া ভারতের।
ইসরায়েলের গণহত্যাকারী রাষ্ট্র, এদের সঙ্গে ব্যবসা নয়, সম্পর্ক ছিন্ন করে আরও যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।